নমস্কার। আচ্ছা, এমন কোনো সিনেমার কথা কি ভাবা যায় যা শুধু বক্স অফিস নয়, আমাদের কথা বলার ভঙ্গি, আমাদের ফ্যাশন, এমনকি আমাদের চিন্তার ধরনকেও বদলে দিয়েছিল? খুব কমই আছে। হ্যাঁ, আর 1999-এ ঠিক এমনই একটা সিনেমা এসেছিল। আমরা আজ সেই যুগান্তকারী চলচ্চিত্র দ্য ম্যাট্রিক্স এর পেছনের গল্প নিয়ে আলোচনা করব। এটা কোনো সাধারণ সিনেমার রিভিউ নয়। না, একদমই না। আমাদের হাতে থাকা একটা বিস্তারিত গবেষণা থেকে আমরা দেখব কিভাবে এই সিনেমাটা তৈরি হয়েছিল, এর দর্শন কি ছিল, আর কিভাবেই বা এটা একটা প্রযুক্তিগত বিপ্লব এনেছিল। আর প্রেক্ষাপটটাও তো অসাধারণ ছিল। মানে 1999টা ছিল সিনেমার জন্য একটা স্বর্ণযুগ। ঠিক। ফাইট ক্লাব, দ্য সিক্সথ সেন্স, কি আসেনি সে বছর। সেই সব দুর্দান্ত সিনেমার ভিড়ে দ্য ম্যাট্রিক্স মুক্তি পেয়েছিল। বক্স অফিসে তো বিশাল সাফল্য পেয়েছিলই, কিন্তু এর আসল গুরুত্ব ছিল আরও অনেক গভীরে। এটা যেন শুধু একটা সিনেমার সংজ্ঞা বদলায়নি, বরং ডিজিটাল যুগের একটা ভবিষ্যৎবাণী হয়ে উঠেছিল। একদম। আর এর অনুরণন আমরা আজও অনুভব করি। আমার জন্য সবচেয়ে অবাক করা বিষয় হলো এর নির্মাতারা, লানা আর লিলি ওয়াচওস্কি। তারা তো কোনো নামকরা ফিল্ম স্কুল থেকে আসেননি। না, তারা ছিলেন শিকাগোর কাঠমিস্ত্রি। ভাবা যায়, কাঠমিস্ত্রি আর পাশাপাশি মার্ভেল কমিক্সের জন্য কমিক বই লিখতেন। একজন কাঠমিস্ত্রি কিভাবে এমন গভীর দর্শন আর প্রযুক্তির মিশ্রণ ঘটানোর কথা ভাবে? লানা ওয়াচওস্কি একবার একটা দারুণ কথা বলেছিলেন। কি? উনি বলেছিলেন, আমাদের জীবনের প্রতিটি ধারণা যা আমরা কখনো ভেবেছি তা এ চলচ্চিত্রটিতে রয়েছে। বাহ, তার মানে এটা তাদের জীবনের নির্যাস। ঠিক। আর এখানে এর মূল রহস্যটা লুকিয়ে আছে। এটাকে অনেকে বলে ফিলোসফিক্যাল স্যুপ। ফিলোসফিক্যাল স্যুপ? ইন্টারেস্টিং। হ্যাঁ, ওয়াচওস্কিরা তাদের পছন্দের সবকিছু থেকে উপাদান নিয়ে এই গল্প তৈরি করেছেন। যেমন ধরুন উইলিয়াম গিবসনের সাইবারপাঙ্ক উপন্যাস নিউরোম্যান্সার। ওখান থেকে তো ম্যাট্রিক্স শব্দটাই নেওয়া, তাই না? হ্যাঁ, শব্দটা এবং সাইবার স্পেসে ঢোকার ধারণাটা সরাসরি ওখান থেকেই নেওয়া। আপনি সাহিত্যের কথা বললেন, কিন্তু সিনেমার যে ভিজুয়াল স্টাইলটা, ওই যে বিখ্যাত সবুজ কোডের বৃষ্টি বা ডিজিটাল রেইন বা ঘাড়ের পেছনের প্লাগ, এই ভিজুয়ালগুলোর অনুপ্রেরণা কোথা থেকে এসেছিল? এর জন্য আমাদের তাকাতে হবে জাপানি অ্যানিমেশনের দিকে, বিশেষ করে মামোরো ওশিরোর 1995 সালের মাস্টারপিস ঘোস্ট ইন দ্য শেল। ও হ্যাঁ, ঘোস্ট ইন দ্য শেলের প্রভাব তো অসামান্য ছিল। গভীর প্রভাব, চেতনার দার্শনিক প্রশ্ন, প্রযুক্তির সাথে মানুষের মিশে যাওয়া, এই সব ধারণা সেখান থেকেই অনুপ্রাণিত। একটা গল্প প্রচলিত আছে যে প্রযোজকদের কাছে পিচ দেওয়ার সময় তারা নাকি ঘোস্ট ইন দ্য শেলের ডিভিডি চালিয়ে বলতেন, আমরা বাস্তবে এটা করতে চাই। দারুণ তো। এর সাথে তো আবার দর্শনেরও একটা বড় ভূমিকা ছিল। অবশ্যই। ফরাসি দার্শনিক বদ্রিয়ার এর সিমুলাক্রা অ্যান্ড সিমিউলেশন বইটির প্রভাব ছিল অসামান্য। মরফিয়াসের সেই বিখ্যাত লাইন, ওয়েলকাম টু দ্য ডেজার্ট অফ দ্য রিয়েল, বা বাস্তবতার মরুভূমিতে স্বাগতম, সরাসরি এই বই থেকে নেওয়া। আর এর উপরে তো ধর্মীয় রূপকের একটা বিশাল স্তর রয়েছে। নিওর চরিত্রটা যীশুখ্রিস্টের ত্রাণকর্তার যাত্রার সমান্তরাল। এর সাথে বৌদ্ধ ধর্মের মায়া বা সংসারের ধারণাও আছে, যেখানে আমাদের চারপাশের জগৎটা একটা ভ্রম মাত্র। একদম। এমনকি নস্টিক দর্শনেরও ছায়া আছে, যেখানে মনে করা হয় এক মিথ্যা ঈশ্বর মানুষকে এক বস্তুগত কারাগারে বন্দী করে রেখেছে। কিন্তু আপনি একবার ভাবুন, এত গভীর দর্শন আর জটিল ধারণায় ভরা একটা চিত্রনাট্য নিয়ে ওয়ার্নার ব্রাদার্সের মতো একটা বড় স্টুডিওর কাছে যাওয়া হয়েছে। তাদের প্রতিক্রিয়া কি হতে পারে? আমি তো ভাবতেই পারছি তাদের অবস্থা, বিশেষ করে যখন তারা ওই বুলেট টাইমের মতো অ্যাকশন দৃশ্যের বর্ণনা পড়ছিল। হ্যাঁ, কাগজে লেখা আছে একজন মানুষ শূন্যে ভেসে থাকবে আর ক্যামেরা তার চারপাশে 360 ডিগ্রি ঘুরবে। এটা তো তাদের কাছে অসম্ভব মনে হওয়ারই কথা। ঠিক। তো এই সমস্যাটা তারা সমাধান করলো কিভাবে? এখানে ওয়াচওস্কিরা তাদের কমিক বইয়ের অভিজ্ঞতা কাজে লাগান। তারা কমিক বুক শিল্পী স্টিভ স্ক্রস আর জিওফ ড্যারোকে দিয়ে পুরো সিনেমার প্রতিটি শট হাতে আঁকিয়ে ফেলেন। পুরো সিনেমার? হ্যাঁ, 600 পৃষ্ঠার একটা স্টোরি বোর্ড। অবিশ্বাস্য। সেই মিটিংয়ের বর্ণনাটা বেশ মজার। বলা হয় একজন ওয়াচওস্কি গল্প বলছেন আর অন্যজন মুখে বুলেটের বা ঘুষির সাউন্ড এফেক্ট করছেন। সিরিয়াসলি? হ্যাঁ, আর যখন তারা পাতা উল্টে উল্টে স্টোরি বোর্ডটা দেখালেন, তখন স্টুডিওর নির্বাহীরা প্রথমবার সিনেমাটি কেবল শুনলেন না, দেখতে পেলেন। ওটাই ছিল টার্নিং পয়েন্ট। একদম। তারা স্টুডিওকে চিত্রনাট্যটি পড়াননি, বরং একরকম দেখিয়ে দিয়েছেন।
কিন্তু স্টুডিওকে রাজি করানোর পরও বাজেট পাওয়া তো আরেক যুদ্ধ ছিল, তাই না? একটা গল্প প্রচলিত আছে যে যে স্টুডিও প্রথমে মাত্র $10 মিলিয়ন দিয়েছিল। হ্যাঁ, আর ওয়াসোস্কিরা নাকি পুরো টাকাটা ট্রিনিটির প্রথম দৃশ্যই খরচ করে ফেলেছিলেন। গল্পটা হয়তো একটু অতিরঞ্জিত, কিন্তু এটা তাদের সংগ্রামের প্রমাণ। বাস্তবতা হলো আনকোরা পরিচালক জুটিকে $60 মিলিয়ন দেবাটা বিশাল ঝুঁকি ছিল। শেষ পর্যন্ত তারা রাজি হলো কিভাবে? শেষ পর্যন্ত খরচ কমানোর জন্য অস্ট্রেলিয়ায় শুটিং করার শর্তে স্টুডিও $63 মিলিয়ন বাজেটে রাজি হয়েছিল। আচ্ছা, স্টুডিও রাজি হলো, বাজেটও পাওয়া গেল, কিন্তু এবার তো সিনেমার প্রাণ খুঁজে বের করতে হবে, মানে অভিনেতা। আর নিওর মতো একটা আইকনিক চরিত্রে সঠিক মুখ খুঁজে বের করা তো প্রায় অসম্ভব একটা কাজ ছিল। কিয়ানু রিভস তো তালিকার প্রথম দিকেই ছিলেন না। একদমই না। সবচেয়ে বিখ্যাত প্রত্যাখ্যানটা ছিল উইল স্মিথের। ও হ্যাঁ, এটা তো প্রায় সবাই জানে। তিনি তখন বক্স অফিসের রাজা। ইন্ডিপেন্ডেন্স ডে, মেন ইন ব্ল্যাকের পর তার ডিমান্ড ছিল তুঙ্গে, কিন্তু ওয়াচাউস্কিদের ধারণাটা তিনি ঠিক বুঝতে পারেননি। আর এর বদলে ওয়াইল্ড ওয়াইল্ড ওয়েস্ট সিনেমাটা বেছে নেন, যেটা ফ্লপ হয়েছিল। ঠিক পরে স্মিথ নিজেই মজা করে স্বীকার করেন যে তিনি নিও হলে সিনেমাটি নষ্ট করে ফেলতেন। তার মতে কিয়ানু চরিত্রটিতে যে নীরবতা আর সরলতা এনেছিলেন সেটা তিনি পারতেন না। আর শুধু তিনিই তো নন, ব্র্যাড পিট, লিওনার্ডো ডিক্যাপ্রিও, নিকোলাস কেজ, সবাইকে প্রস্তাব দেওয়া হয়েছিল। হ্যাঁ, সবাই বিভিন্ন কারণে সরে দাঁড়ান। এমনকি ওয়াচাউস্কিদের প্রথম পছন্দ ছিলেন জনি ডেপ। তাহলে এত বড় বড় তারকাদের ভিড়ে কিয়ানু রিভস কিভাবে নিখুঁত পছন্দ হয়ে উঠলেন? এখানেই সংযোগটা। কিয়ানু হয়তো বক্স অফিসের সবচেয়ে বড় তারকা ছিলেন না, কিন্তু তিনি ছিলেন হাতে গোনা কয়েকজনের মধ্যে একজন যিনি চিত্রনাট্যের দার্শনিক গভীরতা উপলব্ধি করতে পেরেছিলেন। মানে তিনি বিষয়টা বুঝেছিলেন। হ্যাঁ, তাকে 3টি বই পড়তে দেওয়া হয়েছিল: সিমুলাক্রা অ্যান্ড সিমুলেশন, আউট অফ কন্ট্রোল এবং ইভলিউশনারি সাইকোলজি। তিনি সেগুলো পড়ার পরই চরিত্রটি করতে রাজি হন। দারুণ। কিন্তু সবচেয়ে বড় কথা হলো তার ঘাড়ে একটা গুরুত্বপূর্ণ সার্জারি হয়েছিল। তারপরেও তিনি 4 মাস ব্যাপী কঠিন কুংফু প্রশিক্ষণের জন্য নিজেকে উজাড় করে দিতে রাজি ছিলেন। এটা তো অবিশ্বাস্য। আর শুধু নিওই নয়, মরফিয়াস চরিত্রের জন্য তো শন কনারিকে প্রস্তাব দেওয়া হয়েছিল। হ্যাঁ, ভাবা যায়। তিনিও নাকি চিত্রনাট্য বুঝতে পারেননি বলে না করে দেন। শেষে লরেন্স ফিশবর্নকে নেওয়া হলো। তার ব্যক্তিত্ব আর কণ্ঠস্বরের গাম্ভীর্যের জন্য তিনি নাকি বলেছিলেন তার পড়া সেরা চিত্রনাট্য এটি। আর এজেন্ট স্মিথ, হুগো উইভিং তো অসাধারণ ছিলেন। তার যান্ত্রিক বাচনভঙ্গি আর শীতল চাহনি চরিত্রটাকে নিখুঁত করে তুলেছিল। কাস্টিং তো হলো, কিন্তু এরপর শুরু হলো আসল পরীক্ষা, সিনেমার অ্যাকশন। আর তার জন্য তারা নিয়ে এলেন হংকংয়ের কিংবদন্তি কোরিওগ্রাফার ইউএন উপিংকে। কিন্তু যতদূর জানি তিনিও প্রথমে কাজটি করতে একদমই রাজি ছিলেন না। ঠিক, তিনি ভেবেছিলেন পশ্চিমা অভিনেতারা তার জটিল ওয়্যারফু বা তারের সাহায্যে মারামারি আয়ত্ত করতে পারবে না। তাই তিনি ওয়াচোস্কিদের নিরুৎসাহিত করার জন্য কিছু অসম্ভব শর্ত দেন। যেমন আকাশছোঁয়া পারিশ্রমিক আর অভিনেতাদের ওপর 4 মাসের পণ্য নিয়ন্ত্রণ। তিনি ভেবেছিলেন তারা ভয় পেয়ে পিছিয়ে যাবে, কিন্তু ওয়াচোস্কিরা তার সব শর্তে রাজি হয়ে গেলেন। হ্যাঁ, আর সেই 4 মাসের প্রশিক্ষণকে তো সবাই নরক যন্ত্রণা বলে জানে। লস অ্যাঞ্জেলেসের একটি গুদামে অভিনেতাদের শুধু মারামারি শিখতে হয়নি, ঘণ্টার পর ঘণ্টা তারে ঝুলে ভারসাম্য রাখতে হয়েছে। আঘাতের গল্প তো কম নেই। অবশ্যই, যেমন আমরা আগেই বলছিলাম যে কিয়ানু রিভসের প্রশিক্ষণের ঠিক আগেই তার মেরুদণ্ডের সার্জারি হয়েছিল। দাঁড়ান, তার মানে তিনি গলায় ব্রেস পরেই বেশিরভাগ প্রশিক্ষণ নেন? হ্যাঁ, আর কয়েক মাস ঠিকমতো লাথিও মারতে পারতেন না। 1 মিনিট, এটা তো অবিশ্বাস্য। তার মানে আমরা সিনেমায় নিওর যে দুষ্টক ফাইটিং স্টাইল দেখি, যেখানে হাতের ব্যবহার অনেক বেশি, সেটার জন্ম আসলে একটা সীমাবদ্ধতা থেকে। একদম ঠিক ধরেছেন। ইউএন উপিং তার জন্য বিশেষভাবে হাতের মুভমেন্ট ভিত্তিক কোরিওগ্রাফি তৈরি করেন। এটা সিনেমার থিমের সাথেই মিলে যায়, সীমাবদ্ধতাকে শক্তিতে পরিণত করা। বাহ! আর শুধু কিয়ানু নন, ক্যারি অ্যান্ড মস শুটিংয়ের সময় একটি দৃশ্যে তার গোড়ালি মচকে ফেলেন। তাই নাকি? কিন্তু টিম থেকে বাদ পড়ার ভয়ে তিনি বিষয়টা কাউকে জানাননি এবং সেই ব্যথা নিয়েই বাকি স্টান্টগুলো করেন। কি পরিমাণ আত্মত্যাগ! এই কঠোর পরিশ্রমের ফলেই কি প্রতিটি চরিত্রের নিজস্ব ফাইটিং স্টাইল তৈরি হয়েছিল? হ্যাঁ, নিওর স্টাইল ছিল অভিযোজনক্ষম বা অ্যাডাপটিভ, যেন সে নতুন প্রোগ্রাম ডাউনলোড করার মতো করে শিখছে। মরফিয়াসেরটা ছিল বেশ শক্তিশালী। ওটা তাই চিয়ের উপর ভিত্তি করে তৈরি, যা ভারী এবং শক্তিশালী। আর এজেন্ট স্মিথের মারামারি ছিল
যান্ত্রিক, সোজা এবং নিষ্ঠুর, যেন একটি দক্ষ প্রোগ্রাম কাজ করছে। এই অ্যাকশনের পাশাপাশি সিনেমার ভিজুয়াল জগৎটাও তো একটা চরিত্র হয়ে উঠেছিল। ম্যাট্রিক্সের ভেতরের জগৎ আর বাইরের বাস্তব জগতের মধ্যে যে পার্থক্য, সেটা তারা পর্দায় ফুটিয়ে তুলল কিভাবে? এখানে রঙের ব্যবহার ছিল খুব গুরুত্বপূর্ণ। ম্যাট্রিক্সের ভেতরের সমস্ত দৃশ্যে একটা সবুজ আভা ব্যবহার করা হয়েছিল। পুরনো দিনের কম্পিউটার মনিটরের মতো। একদম। জগৎটা ছিল ছিমছাম, গোছানো। অন্যদিকে বাস্তব জগতে ব্যবহার করা হয়েছিল নীল আভা, যা ছিল শীতল, যান্ত্রিক এবং আশাহীন। আর সেখানকার পোশাকগুলোও ছিল অমসৃণ আর জরাজীর্ণ, যা ম্যাট্রিক্সের ভেতরে চকচকে কালো লেদারের পোশাকের ঠিক বিপরীত। আর অবশ্যই আমরা বুলেট টাইম ছাড়াই আলোচনা শেষ করতে পারি না। বুলেট টাইম। এই ইফেক্টটি নিয়ে তো আজও কথা হয়। এটা একটা ক্যামেরার কারসাজি মনে হলেও এর পেছনের প্রযুক্তিটা তো আরও জটিল ছিল। এটা কোনো একটি ক্যামেরার কাজ ছিলই না। ভিজুয়াল ইফেক্ট সুপারভাইজার জন গেটা একটা নির্দিষ্ট পথে 120টি স্টিল ক্যামেরা বসাতেন। 120টা ক্যামেরা? হ্যাঁ, অভিনেতারা অ্যাকশন করার সময় সেই ক্যামেরাগুলো সেকেন্ডের ভগ্নাংশের ব্যবধানে একের পর এক ছবি তুলত। তারপর এরপর সফটওয়্যার ব্যবহার করে সেই স্থির ছবিগুলোর মাঝখানের ফ্রেমগুলো তৈরি করা হতো, যাতে মনে হয় ক্যামেরাটি খুব মসৃণভাবে ঘুরছে। আর ব্যাকগ্রাউন্ডটা? সব শেষে ব্যাকগ্রাউন্ড থেকে ক্যামেরা এবং অন্যান্য সরঞ্জাম মুছে ফেলে সেখানে কম্পিউটার জেনারেটেড পরিবেশ বসানো হতো। এর ফলেই ইফেক্টটি এত বাস্তবসম্মত মনে হয়। মজার ব্যাপার হলো, এত যুগান্তকারী প্রযুক্তি ব্যবহার করা সত্ত্বেও দ্য ম্যাট্রিক্সে সেই সময়ের আরেক ব্লকবাস্টার স্টার ওয়ার্স দ্য ফ্যান্টম মেনাসের চেয়ে অনেক কম ভিএফএক্স শট ছিল। হ্যাঁ, ফ্যান্টম মেনাসে ছিল প্রায় 2000 শট, আর ম্যাট্রিক্সে মাত্র 400-র কিছু বেশি। তার মানে তারা প্র্যাকটিক্যাল এফেক্টসের ওপর অনেক বেশি নির্ভর করেছিল। একদম। এর সেরা উদাহরণ হলো বিখ্যাত লবি শুটআউট দৃশ্যটি। ওহ, ওই দৃশ্যটা! ওই দৃশ্যে প্রায় কোনো সিজিআই ছিল না। দেয়াল ফাটা, পিলারের টুকরো ছিটকে পড়া, সবই ছিল বাস্তব বিস্ফোরক আর স্কুইপ দিয়ে করা। সিরিয়াসলি, দৃশ্যটা শ্যুট করতে নাকি 10 দিন লেগেছিল? হ্যাঁ, আর প্রতিদিন শুটিং শেষে পুরো সেটটি আবার নতুন করে তৈরি করতে হতো পরের দিনের জন্য। মুক্তির পর তো সিনেমাটি পপ কালচারের অংশ হয়ে গেল। রেড পিল, ব্লু পিল, গ্লিচ ইন দ্য ম্যাট্রিক্স, এই শব্দগুলো আমাদের দৈনন্দিন ভাষার অংশ হয়ে গেছে। ঠিক। কিন্তু এর দার্শনিক প্রভাবটা আরও জটিল। যে বদ্রিয়ারের কাছ থেকে সিনেমাটি অনুপ্রেরণা নিয়েছিল, তিনি নিজেই এর কড়া সমালোচনা করেন। তাই নাকি? কেন? তার মতে সিনেমাটি বাস্তব এবং সিমুলেশনের মধ্যে একটি স্পষ্ট বিভাজন দেখায়, যা তার তত্ত্বের পরিপন্থী। মানে? তার তত্ত্ব অনুযায়ী আধুনিক সমাজে কোনো আদি এবং অকৃত্রিম বাস্তব আর অবশিষ্ট নেই। তার একটা বিখ্যাত উক্তি ছিল, দ্য ম্যাট্রিক্স হলো এমন একটি সিনেমা যা ম্যাট্রিক্স নিজেই তৈরি করত। এটা তো একটা প্যারাডক্স। আর সম্প্রতি ওয়াচাওস্কিদের লিঙ্গ পরিবর্তনের পর সিনেমাটিকে নতুনভাবে দেখা হচ্ছে, একটি শক্তিশালী ট্রান্সজেন্ডার রূপক হিসাবে। হ্যাঁ, এবং এর পেছনে যথেষ্ট কারণও আছে। মূল চিত্রনাট্যে সুইচ নামে একটি চরিত্র ছিল, যে বাস্তব জগতে পুরুষ এবং ম্যাট্রিক্সে নারী হওয়ার কথা ছিল, যা মানুষের ভেতরের সত্তা আর বাইরের পরিচয়ের দ্বন্দ্বের প্রতীক। একদম। স্টুডিওর চাপে সেই ধারণা বাদ দেওয়া হয়। কিন্তু নিওয়ের নিজের পরিচয় নিয়ে সংশয়, পৃথিবীতে কিছু একটা ভুল আছে এই অনুভূতি, এবং শেষে নিজের বেছে নেওয়া নামে পরিচিত হওয়া, এই পুরো যাত্রাটা ট্রান্সজেন্ডার অভিজ্ঞতার সাথে মিলে যায়। হ্যাঁ, লিলি বোচুস্কি পরে নিশ্চিত করেছেন যে এটি তাদের সচেতন অভিপ্রায় ছিল, যা সেই সময়ে তারা প্রকাশ্যে আনতে পারেননি। তাহলে সবকিছু মিলিয়ে কি দাঁড়ালো? দ্য ম্যাট্রিক্স কেবল একটি সিনেমা ছিল না, এটা ছিল পপ কালচারের জন্য একটা ফার্মওয়্যার আপডেটের মতো। ঠিক বলেছেন। এটি 80-র দশকের পেশিবহুল অ্যাকশন হিরোর যুগ শেষ করে দিয়ে ছিপছিপে কালো কোট পরা প্রযুক্তি নির্ভর নায়কের যুগ শুরু করেছিল। আর এর মূল শিক্ষাটা হলো ঝুঁকি নেওয়ার গল্প। অবশ্যই। শিকাগোর 2 ভাই বোন, যাদের মূল পেশা ছিল অন্য, তারা একটা বিশাল স্টুডিওকে রাজি করিয়েছিল এমন একটা সিনেমার ওপর বাজি ধরতে, যা ছিল কুংফু মোড়ানো দর্শনশাস্ত্র। সিনেমার নায়ক ছিলেন আহত, শুটিং হয়েছিল ভিন্ন মহাদেশে, আর প্রযুক্তিও তখন পুরোপুরি আবিষ্কৃত হয়নি। এতগুলো বাধার পরেও এর যে সাফল্য, সেটাই সম্ভবত সিনেমার সবচেয়ে বড় স্পেশাল এফেক্ট। একদম, যা আমাদের আজকের আলোচনার শেষে একটি গভীর প্রশ্নের দিকে ঠেলে দেয়। সিনেমার বিখ্যাত লাল পিল নীল পিল দৃশ্যটি
সত্য আর তথ্যের সম্পর্কের প্রতীক হয়ে উঠেছে। আজকের বিশ্বে যেখানে আমরা অ্যালগরিদমস, সোশ্যাল মিডিয়া আর সাজানো বাস্তবতায় ভেসে যাচ্ছি, সেখানে একটি লাল পেল ঠিক কী প্রকাশ করবে? এখনও কি একটি মাত্র বাস্তবতার মরুভূমি আছে যেখানে আমরা জেগে উঠতে পারি, নাকি জঁ বোদ্রিয়ারের কথাই সত্যি হয়েছে? আমরা এমন এক সিমুলেশনে বাস করছি যার কোনো বাইরে নেই? এই প্রশ্নটাই দ্য ম্যাট্রিক্স আমাদের জন্য 2 দশক পরেও প্রাসঙ্গিক করে রেখেছে।